জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য ভারত এবং অন্য যে কোনো দেশের প্রভাবমুক্ত হয়ে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থাসমূহ দেশকে সকল বহিঃশত্রু এবং আভ্যন্তরীণ অস্থিতিশীলতা থেকে দেশকে নিরাপদ রাখা। দেশের জনগণ শুধুমাত্র ভিন্ন মতের কারণে যেন নিপীড়িত না হয়। তাদের স্বাস্থ্য খাতে ব্যয় করতে হতো না। স্বাস্থ্য সেবা একটা সেবা যেটা সরকার তার নিজ দায়িত্বে এটা জনগণের জন্য দেওয়া উচিত। তাহলে যদি সামারি করি তাহলে যে জাতীয় স্বার্থ যে বিষয়গুলি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব। দ্বিতীয় হচ্ছে একটা জাতির অর্থনৈতিক নিরাপত্তা। তৃতীয় হচ্ছে দেশের সকল গোয়েন্দা সংস্থা এবং বাহিনীরা যেন প্রভাবমুক্তভাবে দেশের রক্ষা করতে পারে সেই ব্যবস্থা করা। দেশের যত আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আছে তারা যেন দেশের মানুষকে নিরাপদ রাখতে পারত এবং তাদের উপরে যেন তারা দুঃশাসন না চালায়। দেশকে দুর্নীতিমুক্ত করা এবং দেশের যে অর্থ সেটা যেন সঠিক পথে ব্যয় করা যায়। দেশের জনগোষ্ঠীকে দায়িত্বশীল এবং মেধাভিত্তিক জনশক্তিতে রূপান্তরিত করা এবং সাইবার কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সাথে দেশের অবকাঠামো এমনভাবে তৈরি করা তা যেন ভঙ্গুর না হয়, বারবার যেন সেটা ঠিক করতে না হয়। এরপরে যে বিষয়টা আমি নজরে নিয়েছি সেটা হলো জাতীয় আকাঙ্ক্ষা, ন্যাশনাল অ্যাসপিরেশন, যে আমি কি চাই। তো আমি এটাকে ডিফাইন করি যে এটা একটা সামষ্টিক ইচ্ছা, জনগণের একটা, তারা দেশকে কিভাবে দেখতে চায়, তাদের মনে কি দৃশ্য ফুটে ওঠে যখন তারা এই দেশকে নিয়ে ভাবে, এটাকে আমি ন্যাশনাল অ্যাসপিরেশন বলছি। তো ন্যাশনাল অ্যাসপিরেশন হচ্ছে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য ভারত এবং অন্য যে কোনো দেশের প্রভাবমুক্ত হয়ে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থাসমূহ দেশকে সকল বহিঃশত্রু এবং আভ্যন্তরীণ অস্থিতিশীলতা থেকে দেশকে নিরাপদ রাখা। দেশের জনগণ শুধুমাত্র ভিন্ন মতের কারণে যেন নিপীড়িত না হয়। শিক্ষানীতি, একটা সমৃদ্ধশালী শিক্ষানীতি তৈরি করা এবং যে শিক্ষানীতি এমন হবে যে একটি গভীরভাবে বিভক্ত সমাজ আভ্যন্তরীণ এবং আঞ্চলিক, ধর্মীয়, জাতিগত বা অন্য কোনো ইস্যুতে বিভাজিত না হয়ে দেশকে অস্থিতিশীল না করতে পারে, সেজন্য দেশের সকল স্তরের জনসাধারণের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করা যায়। একটা ভালো শিক্ষা ব্যবস্থা হলে দেশের নাগরিকরা দায়িত্বশীল হতে পারে। দেশের রাজনীতিবিদ এবং সকল স্তরের সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতা, যেমন রাষ্ট্রের অর্থ ব্যয়, কাজের অগ্রগতি, সেবার মান এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা অফিস কর্তৃক সকল অনিয়ম পরীক্ষার জন্য ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট যেন থাকে, যেন তারা সবসময় তারা একটা জবাবদিহিতার মধ্যে থাকে এবং তাদের যেন জনগণের কাছে যে জবাবদিহিতার যে প্ল্যাটফর্ম সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। দেশকে শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড় করানো যেন স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতি মোকাবেলা করতে পারে এবং অর্থনৈতিক খাতকে রেজিলিয়েন্ট করে তুলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত এবং ক্রমবর্ধমান দৃশ্যমান উন্নয়ন সাধন করা। দেশের আপামর জনসাধারণকে জনশক্তিতে রূপান্তরিতের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষমতায়িত করার জন্য তাদের সুরক্ষিত, স্বনির্ভর এবং সমৃদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা দেওয়া। দেশের প্রান্তিক এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করা, সুস্বাস্থ্যের অধিকারী করা এবং তাদেরকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং এর হাত থেকে নিরাপদ রাখা। দেশের সকল ধরনের তথ্য, অর্থাৎ অর্থনৈতিক তথ্য, ব্যক্তিগত তথ্য, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য, এই সমস্ত যেন অপরাধী, হ্যাকার বা অন্য যে কোনো প্রতিক্রিয়াশীল শক্তির কাছে না যায় এবং তাদের কাছ থেকে নিরাপদ রাখা। এই হলো দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং এই নীতি প্রণয়নে যাদের ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ এটা আর প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার দৃষ্টিতে এখানে সবারই দায়িত্ব আছে এবং সবাই এর স্টেক হোল্ডার। এবং এই লিস্টটিতে আমি যাদেরকে ইনক্লুড করেছি তারা হচ্ছে সরকার এবং জাতীয় নেতা, রাজনৈতিক নেতারা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা অথবা তাদের যে সদর দপ্তর বা তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তি তারা, প্রশাসন এবং পাবলিক প্রশাসন, এই পর্যায়ে উচ্চতর পর্যায়ের সরকারি কর্মচারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবে এবং তাদের সাথে আলোচনা, সামরিক বেসামরিক সমাজের সাথে সমন্বয় এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরে যাদের অভিজ্ঞতা আছে তাদের মতামত নিতে পরামর্শ করা উচিত। আইন প্রয়োগকারী সংস্থাসমূহ যেমন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,
কোস্টগার্ড এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তার উদ্বেগ, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ এবং পুলিশিং কৌশল নিয়ে মতামত দেওয়া। যে সমস্ত একাডেমিশিয়ান আছে, যেমন আজকে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, এবং যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদেরকে এই নীতিমালা ইনপুট দেওয়া, অর্থাৎ তারা তাদের পক্ষ থেকে তাদের প্রস্তাবনাগুলো দিবেন, যেখানে নিরাপত্তা বিশেষজ্ঞ, রাজনৈতিক বিজ্ঞানী বা আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা বিষয় এবং নীতিতে বিশেষজ্ঞ এবং নিরাপত্তা নীতিতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলি প্রমাণভিত্তিক বিশ্লেষণ এবং সুপারিশ করবেন। বেসরকারি খাত এবং ব্যবসায়িক বৃন্দ, বেসরকারি খাত এবং বিশেষত সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং তথ্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষেত্রে অর্থনৈতিক ও ডিজিটাল নিরাপত্তার দুর্বলতা বুঝতে পারে এমন সংগঠন সমূহের সাথে পরামর্শ করা উচিত। মিডিয়া এবং সামাজিক সংগঠনগুলি, সাংবাদিক, মানবাধিকার সংগঠন এবং অন্যান্য মানবাধিকার গবেষণার প্রশিক্ষণ সমৃদ্ধ জনসাধারণের মনোভাব, সামাজিক কাঠামো এবং নিরাপত্তা নীতির স্বাধীনতা ও গণতন্ত্রের উপর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিতে পারে। এরপরে আসছেন আন্তর্জাতিক সহযোগী এবং কূটনৈতিক মহল। প্রতিবেশী দেশগুলির সাথে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে আলোচনা করা। জাতিসংঘ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংগঠনের প্রতিনিধিদের মতো মূল কূটনৈতিক অংশীদারদের আঞ্চলিক নিরাপত্তার গতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্বন্ধে নিজস্ব দৃষ্টিভঙ্গি জেনে নেওয়া, যেন আমরা এই নিরাপত্তা নীতিটা সঠিকভাবে উপস্থান করতে পারি। এরপরে যাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তারা হচ্ছে ধর্মীয় এবং সম্প্রদায়ের নেতাগণ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সমাজের গভীর বিভক্তির কারণে বিভিন্ন জাতিগত, ধর্মীয় এবং আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিদের কাছ থেকে সম্প্রদায়ের নেতাদের প্রস্তাবগুলি জাতীয় একতা গড়ে তুলতে এবং নীতিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। এই অংশীদারদের পরামর্শ প্রক্রিয়ায় যুক্ত করা নিশ্চিত করবে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নীতি সমন্বিত, সম্বলিত এবং জাতীয় আকাঙ্ক্ষা ও বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জের জন্য সামঞ্জস্যপূর্ণ। সব শেষে বলবো যে জাতীয় নিরাপত্তা ব্যাপারটা দেখা যাবে যে এর যে বিস্তৃতি বা এটার যে গভীরতা, তা শুধুমাত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ বা আইন প্রয়োগকারী সংস্থাদের কর্মক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আন্তর্জাতিক শক্তি ও মানবাধিকার সংগঠনগুলি এখন আর স্বৈরতন্ত্রের রক্তচুক্তিকে ভয় পায় না, বরং মানুষের অধিকার নিয়ে তারা আরও বেশি সোচ্চার। তাদের প্রভাব বলয় আর দেশের সীমানায় আবদ্ধ নয়। তাই দেশের নিরাপত্তায় ভৌগোলিক সীমারেখার মধ্যে চিহ্নিত ভূখণ্ড ছাড়াও সেই ভূখণ্ডের জনগণ ও তাদের সমৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নিরাপত্তার ভাবনা সার্বজনীন, শুধুমাত্র সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা
যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।